চশমখোর শিবরাম চক্রবর্তী। যে গাঁজা খায় তাকে যদি গাঁজাখোর বলে, তাহলে যে নাকি চশমা খেয়ে থাকে তাকে চশমখোর বলাই উচিত। সেই চশমখোর বলতে হয় আমাকেই। হ্যাঁ, ছেলেবেলার থেকে চশমা আমার খোরাক, আমার মনের খোরাক। কতদিন ধরে যে মনে মনে চশমাকে আমি তাড়িয়ে তাড়িয়ে চিবিয়েছি, সেই আমার 10 বছর বয়স থেকে বৃন্দাবন বাবুকে দেখা অবধি। প্রথম দর্শনেই তার চশমা জোড়াকে যেন আমি ভালোবেসে ফেললাম। বৃন্দাবন বাবু আমাদের পাশের বাড়িতে থাকতেন। আমাদের ছাদে ছোট্ট রবারের বল নিয়ে খেলতাম আমরা। বলটা এক একবার ছাদের পাঁচিল টপকে ওদের বাড়ির আওতায় গিয়ে পড়ত। ছোট্ট উঠোনটিতে ডেক চেয়ারে বসে তিনি পড়তেন মোটা মোটা বই। কিসের বই কে জানে? বলটা নেবো? আমি গিয়ে কথা পারতাম। কানে তিনি একটু খাটো ছিলেন। চোখ তুলে তাকালেন তিনি। কি যে সুন্দর লাগতো! তার চোখের দৃষ্টি সুন্দর ছিল কিনা জানি না, কিন্তু অমন সুন্দর চশমার ভেতর দিয়ে তাকালে সে চাউনি বুঝি কোনোদিনই না ভালো হয়ে যায় না। কি চমৎকার যে চশমাটা! ভেতরের কাঁচগুলো এমন কিছু নয়, আমি শুধু তার ফ্রেমের কথাই বলছি। সেই মোটা পুরু কালো রঙের ডাঁট, ফ্রেমখানা কাঁচ দুটোকে ঘিরে নাকের পেছনে গিয়ে শেষ হয়েছে। সে যে কি সুন্দর তা বলা যায় না। আমি একবার চোখে পড়ে দেখেছিলাম, সত্যি কাঁচগুলো কিছুই না, একেবারে যা তা। তার ভেতর দিয়ে সবই কেমন ঝাপসা দেখায়, কিচ্ছু ভালো করে পড়া যায় না। বেশিক্ষণ পড়লে মাথা ঘোরে। ওই চশমা পরে কত কষ্ট করে যে তাকে পড়তে হয়, কিন্তু কেন যে তিনি অত কষ্ট করেন তা টের পেতে আমার বেশি দেরি লাগে না। ওই ফ্রেমখানার জন্যই। ফ্রেমখানা দেখলে মাথা ঘুরে যায় সত্যি। সেই তখন থেকেই আমার মনের স্বাদ অমনি একখানা আমাকেও পড়তে হবে। ওটা পড়ে বৃন্দাবন বাবুকে এমনই ভারিক্কি দেখায়, একটা মানুষের মতন মানুষ বলে মনে হয়। আর কথা বলবার সময় যখন তিনি চশমাটা খুলে নিয়ে মুড়ে দুমহাজ করেন, করে নিজের হাতে রাখেন, আমার চোখ চকচক করে ওঠে, নাক আর কান নিষ্পিস করতে থাকে। আহা, কবে যে অমন একখানা আমার চোখে মুখে শোভা পাবে, নাকের ডগায় লাগিয়ে অমনি চৌকস দেখাবে আমায়। হায়, সেই বরাত কি কোনোদিন আমার হবে? কারু সঙ্গে কোনো কথায় রেগে গেলে বৃন্দাবন বাবু চশমার একটা ডাঁট ধরে হাত নেড়ে গলা ছেড়ে যখন বকতেন, আমি হাঁ করে দেখতুম। তাকে নয়, তার চশমাকেই, চশমার ওই ডাঁটখানাকেই। আহা, আমি যদি কোনোদিন ওই রকম ডাঁট দেখাতে পারি। কিন্তু ডাঁট দেখাতে গিয়ে একদিন এমন হাসির হট্ট হলো যে ফিরিওয়ালার কাছ থেকে একজোড়া সানগ্লাস কিনেছিলাম ওই রকম ডাঁটওয়ালা। চশমাটার একখানা কাঁচ ছিল না, সেই জন্য সস্তাতেই হয়েছিল। তা কাঁচ না থাক, ডাঁট ছিল বটে চশমাটার, বৃন্দাবন বাবুর মতোই ওই রকম মোটা কালো ডাঁট। চশমাটার অন্য কাঁচটাও ভেঙে ফেললাম তখন। এক চোখের মতো এক চোখে চশমাও ভালো দেখায় না। তারপর নাকের ওপর সেই ফ্রেম চড়িয়ে বেশ ডাঁট সে ঘুরতে লাগলাম। কিন্তু আমার সেই ডাঁট দেখে সবার সে কি হাসি, হিংসে যে তা আমি বেশ বুঝতে পারি। আর কারো এমন ফার্স্ট ক্লাস চশমা নেই কিনা? একটা ছেলে তো গায়ে পড়ে ইয়ার্কি মারতে এলো। আরে হে হে হে, আবার কি বলেছিস রে ওটা? দেখি দেখি। চশমাটা না দেখিয়ে তাকে চশমা দেখাতে আমার বয়ে গেছে, উল্টে তাকেই বরং আমায় দেখাতে হলো। আমি তাকে দেখলাম, চশমাটা নাকের থেকে খুলে হাতে নিয়ে পরিপাটি দুভাঁজ করে তারপরে তাকে দেখালাম। বৃন্দাবন বাবু ঠিক যেমন করে দেখে থাকেন। অবশ্যই বৃন্দাবন বাবুর চশমার ভেতর দিয়ে স্পষ্ট করে কিছুই দেখা যায় না, দেখলেও চেনা যায় না যে কাকে দেখছি। সেই জন্যেই তাকে চশমা খুলে দেখতে হতো। আমার বেলা কিন্তু তা নয়, আমার চশমার ফাঁকের ভেতর দিয়ে সবই দিব্যি দেখা যায়।
ছেলেটার বাঁদুড়ে মুখখানা স্পষ্টই দেখছিলাম। তবু তার বদন চন্দ্রটিকে আরো ভালো করে দেখবার জন্যই চশমাটা খুলে দুভাঁজ করে নিজের হাতে নিতে হলো। এই চশমার তোর কাঁচ দুটো কি হলো রে? চিবিয়ে খেয়েছিস নাকি? বলল সে। রাখবার কোনো কথা নয়, না হলেও আমায় রাখতে হলো। রেগে গিয়ে চশমার একটা পাল্লা ধরে খুব জোরসে নেড়ে তার সঙ্গে বচসা শুরু করলাম। সাত জন্মে এমন চশমা দেখেছিস কখনো? আমার সাত পুরুষে না, সে জবাব দিলে। না ভাই, তোর মতন এমন চশমখোর আমি বাপের কালেও দেখিনি। বাপ তোলা ভারী খারাপ, ভীষণ গাল আমার জানা ছিল। এমনকি কেউ যদি নিজের বাপ তোলে তাহলেও। এবার সত্যি সত্যি আমার রাগ হলো। তার বাবার মর্যাদা রাখতেই চশমাটার ডাঁট দিয়ে এমন পিটন তাকে লাগালাম যে তার পাল্লায় চশমার দুটো পাল্লাই আমার গেল, গোল্লায় গেল শটাং। চশমাটা তিন টুকরো হয়ে দুদিকে ছিটকে গেল, শুধু একটা টুকরো আমার হাতে থাকলো কেবল। সে টুকরোটাও আমি একদিকে ছুঁড়ে দিয়ে মনের দুঃখে ফিরে এলাম। যাকগে, গেলই না হয় এই চশমা, নিজেকে সান্ত্বনা দিলাম। যাক, একদিন তো আমি বড় হবই, আর বড় লোকও হব, হবে অঢেল পয়সা। তখন বৃন্দাবন বাবুর মতোই একখানা কাঁচওয়ালা, তবে ওর চেয়ে আরো পরিষ্কার কাঁচ, যার ভেতর দিয়ে সবকিছু দেখা যায়, কিনতে পারবো। কিন্তু কাঁচ যাই হোক, ফ্রেমখানা চাই আমার তাঁর মতোই। এই স্বাদ আমার মনের মধ্যে পুষে রাখা সেই ছোটবেলার থেকে, বৃন্দাবন বাবুকে দেখার থেকেই। অবশ্যই তারপরে আমরা সে পাড়া ছেড়ে দিয়েছিলাম, তাকেও অনেক দিন দেখিনি। তারপরে বছর 30 কেটে গেছে। সেদিন নিজের লেখার প্রুফ দেখতে গিয়ে হঠাৎ যেন সব ঝাপসা দেখলাম। হরফগুলো যেন মুছে গেল সামনের থেকে, বরফের মতো গলে গেল দেখতে দেখতে। মাথা ঝিমঝিম করতে লাগলো আমার। ডাক্তারের কাছে যেতে হলো। তিনি চক্ষু পরীক্ষা করে বললেন, না, কোনোই সন্দেহ নেই, চোখ আপনার খারাপ হয়েছে। হ্যাঁ, চোখ খারাপ? হ্যাঁ, তবে এমন খুব খারাপ নয়, এখনো ততটা হয়নি, প্লাস পাওয়ারই। কিন্তু তাহলেও এরপর থেকে লেখাপড়ার কাজে চশমা ব্যবহার করতে হবে আপনাকে। হ্যাঁ, কি বললেন? শুনেই তো আমার ফুর্তি যেন উতলে উঠল। তা তা যদি হয়তো চশমা ব্যবহার না করে যদি না চলে, তাহলে তো করতেই হবে বাধ্য হই। হ্যাঁ। মনের আনন্দ চেপে মুখ ভার করে বলি, এত দিনে আমার ছেলেবেলার স্বাদ, চশমার সাধনা বুঝি সফল হতে চলেছে। সাধের চশমা আমার এইবার নাকে আসবে। ডাক্তারবাবু এক টুকরো কাগজে কি যেন লিখে আমায় শুধলেন। কি রকমের ফ্রেম চাই আপনার? আমার বুকটা যেন ফুলে উঠল। বৃন্দাবন বাবুর মতোই, আমি বললাম। কোন বৃন্দাবন বাবু? তখন আমি বৃন্দাবন বাবু মানে তার চশমার ফ্রেমের পরিচয়টা তাকে জানালাম। ও হো হো হো, এইরকম বলছেন বলে তিনি হাসতে হাসতে একজোড়া ফ্রেম টেনে আনলেন। হ্যাঁ, সেই রকম ফ্রেমই বটে, যা শয়নে স্বপনে জাগরণে আমার মনের সঙ্গে গাঁথা। সেই কালো পুরু মোটা ডাঁটওয়ালা ফ্রেমখানা চোখে লাগিয়ে আয়নার মধ্যে তাকালাম। আহা, কি চমৎকারই না দেখাচ্ছে আমায়, কি সুন্দরী না মানিয়েছে। হ্যাঁ মশাই, এই জিনিসটি আমি চাইছিলাম, এই আমার ফ্রেম। এই ফ্রেম আপনি চশমায় ব্যবহার করবেন? ডাক্তারবাবুকে যেন একটু অবাক হতে দেখা গেল। চশমা ব্যবহার করতে হলে চশমার সঙ্গে ভালো ব্যবহারই করা উচিত। মানে আমি বলছি কি, ভালো চশমাই ব্যবহার করা উচিত, তাই না? আমি বললাম। কিন্তু এই ধরনের ফ্রেম তো এখন আর চলে না। তিনি বললেন, ফ্যাশন বদলে গেছে আজকাল, এই যে বেজায় ভারী হবে মশাই। তাছাড়া খুব গোলালো মুখ না হলে এমন ধারা ফ্রেম তো তেমন মানায়ও না। আরে এরকম ফ্রেমের জন্য দাম যদি কিছু বেশি হয় তো বলুন, তাতেও আমি রাজি। আরে না না, এ হলে তো দামে বরং সস্তাই পড়বে।
বেশ, আপনি যখন বলছেন, কাল এই সময় আসবেন, নিয়ে যাবেন আপনার চশমা। সেই চশমা নাকে লাগিয়ে তারপর দিন আপিসে গেলাম। বেশ ডাঁটছে। গটগট করে ঢুকতেই আপিসের বেয়ারা বাধা দিলে। কাকে চাই? তার মানে আমার বেয়ারা হয়ে আমার সঙ্গেই বেয়ারাপনা, আমাকেই আটকানো, যেন চিনতেই পারছে না। বেয়ারার এই ব্যবহারে আমার অবাক হবার কথাই, কিন্তু অতি কষ্টে বিস্ময় দমন করে আমায় রাগতে হলো। চশমাটা নাকের থেকে খুলে হাতে নিয়ে আমি বললাম, কাকে চাই তা কি এখনো টের পাওনি বাপু? হ্যাঁ? রেগে মেগে চশমার পাল্লাটা নেড়ে নেড়ে তেড়ে মেরে উঠলাম। টের সে আগেই পেয়েছিল আমার গলার আওয়াজ বের হতেই, কিন্তু আমার ডাঁট, তার উপর চশমার ডাঁট, এই ডবল ডাঁট দেখেই সে হতভম্ব হয়েছিল। হতেই হবে। আরে বাপু, তা হওয়ানোর জন্যই তো এই চশমা। সারাদিন ধরে এ ঘরে ও ঘরে জাঁক করে বেড়ালাম সবাইকার তাক লাগিয়ে, কিন্তু সন্ধেবেলায় আমার নিজেরই তাক লাগলো। বলতে কি, এমনটা হবে আমি স্বপ্নেও কখনো ভাবিনি। বাড়িমুখো বাসের অপেক্ষায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। এমন সময় কাকে দেখলাম? বৃন্দাবন বাবুকেই না? তিনিও বুঝি বাসের অপেক্ষাতেই ছিলেন, কিন্তু তাঁর সেই চশমা গেল কোথায়? সেই চমৎকার অপরূপ বস্তুটির জায়গায় তাঁর নাকে এটা কি? ছুঁয়ে আছে কি নেই এমনি ধারা নামমাত্র না ফ্রেমের ধরাছোঁয়ায় দুটি লেন্সের জোড়াতালি। এ আবার কি? চশমাই বটে, কিন্তু তার ডাঁট ফাটের কোনো বাড়াই নেই। কিন্তু তাহলেও বলতেই হবে, হ্যাঁ বলতেই হবে, তাতেই এমন চমৎকার দেখাচ্ছিল তাকে। তাতেও আপনার সেই চশমা গেল কোথায়? আমার প্রথম কথাই হলো এই। চশমা না খুলেই তিনি দিব্যি আমায় চিনলেন, তার ভেতর দিয়েই, এতদিন পরেও। ও, তুমি সেই ছোট্ট ছেলেটি, তাই না? না, সেই ছোট্টটি আর নও, তা দেখতেই পাচ্ছি। কিন্তু কিন্তু একই চশমা তোমার, কি অদ্ভুত ফ্রেম পড়েছো। এ তো আজকাল কেউ পড়ে না। আর এমন ধারা কি কেউ পড়ে নাকি এখন? তাছাড়া এই ধরনের মোটা ফ্রেমে তো তোমার মানায়ও না বাবা। কথাটা আমার বিশ্বাস হলো, তার কথায় নয়, তাকে দেখে। সেই ডাঁটবিহীন চশমায় ঈশা তাকে মানিয়েছিল, অমন একখানায় যে আমাকেও খাসা মানাবে, শুধু উপদেশ নয়, তার দৃষ্টান্ত দিয়েও যেন তিনি আমায় বুঝিয়ে দিলেন। না, কালকেই আমায় ফের আবার যেতে হবে ডাক্তারের কাছে। অমনি ধারা রিমলেস চশমা না হলে আমার চলবে না। ঠিক ওই রকমটি একখানা। হ্যাঁ 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 হ্যাঁ, বৃন্দাবন বাবুর মতন চশমা আমার চাই চাই। সমাপ্ত।